হ্যালো সকলকে, আশা করছি সকলে ভালো আছো। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, যেটা তোমাদের ক্লাস 9-এর চতুর্থ চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও। আগের ভিডিওটা আশা করছি তোমরা সকলে মনোযোগ সহকারে দেখেছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যান্টিজেন সম্পর্কে, তার প্রকারভেদ, অ্যান্টিবডির গঠন, কিভাবে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ইন্টারঅ্যাক্ট করে এবং অ্যান্টিবডির বিভিন্ন প্রকারভেদ। এই পুরো কনসেপ্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি প্রমিস করলাম একটুও কনসেপ্ট বাদ যাবে না, পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করে ছাড়বো আজকের ভিডিওতে, ঠিক আছে? আর ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও তার আপডেট পাওয়ার জন্য, তার নোটস পাওয়ার জন্য একদম ফ্রিতে বিভিন্ন রকমের ছবি হোক বা কুইজ অ্যাটেন্ড করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগদান করে নিও। তো দেখো ভিডিওটা শুরু করছি। প্রথমে আমরা শুরু করব অ্যান্টিজেন দিয়ে। তো দেখো অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হলো আমাদের শরীরে প্রবিষ্ট বা আমাদের শরীরেই আছে এমন কিছু রাসায়নিক পদার্থ যাদের বিরুদ্ধে আমাদের অনাক্রম্যতন্ত্র বা ইমিউনিটি অ্যাক্টিভ হয়ে যায়, সক্রিয় হয়ে যায় এবং অ্যান্টিবডি বানাতে শুরু করে দেয়। কি বললাম? অ্যান্টিজেন হলো এমন কিছু পদার্থ যাদের বিরুদ্ধে আমাদের অনাক্রম্যতন্ত্র অ্যান্টিবডি বানাবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে তাকে মারার জন্য। এইগুলোকে আমরা বলবো অ্যান্টিজেন। এবার সেটা একটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, অন্য কোনো জীবাণু হতে পারে, কোনো ধূলিকণা, পরাগরেণু বা অন্য কোনো বিষাক্ত পদার্থ হতে পারে। এগুলো সবই হলো অ্যান্টিজেন। অ্যান্টিজেনের প্রকারভেদ, অ্যান্টিজেনকে মূলত তিনটে ভাগে ভাগ করা যেতে পারে বা তিন রকম বলতে পারি: এক্সোজিনাস অ্যান্টিজেন, এন্ডোজিনাস অ্যান্টিজেন এবং অটো অ্যান্টিজেনস। এক্সোজিনাস অ্যান্টিজেন মানে কি? এমন অ্যান্টিজেন যেগুলো শরীরের বাইরে থেকে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। আর এন্ডোজিনাস, দেখো এক্সো মানে বাইরে, এন্ডো মানে ভিতরে, তাহলে এটা বাইরে থেকে শরীরের ভিতরে প্রবেশ করে। আর এই অ্যান্টিজেনগুলো আমাদের শরীরের ভিতরের কোষের ভিতরে তৈরি হয়। মানে ধরো আমাদের শরীরে কোনো ভাইরাস আক্রান্ত কোষ আছে বা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড একটা কোষ আছে, তো সেই কোষের ভিতরে ওদের দ্বারা যে অ্যান্টিজেনটা তৈরি হবে সেটাকে বলবো এন্ডোজিনাস অ্যান্টিজেন। এখন দেখো এক্সোজিনাস আর এন্ডোজিনাস, এদের মধ্যে মেন পার্থক্য এটা নয় যে এরা কোথা থেকে শরীরে এলো। মেন পার্থক্য এটা যে এদের প্রসেস কোথায় করা হচ্ছে। অর্থাৎ এই যে এক্সোজিনাস অ্যান্টিজেন আছে এটা কোষের বাইরে প্রসেস হয়, আর এই যে এন্ডোজিনাস অ্যান্টিজেন আছে এটা কোষের ভিতরে প্রসেস হয়। কীরকম ব্যাপারটা? ধরো কোনো একটা ব্যাকটেরিয়া বা কোনো একটা জীবাণু আমাদের শরীরে বাইরে থেকে ভেতরে ঢুকলো, ঢোকার পরে কি হবে? আমাদের অনাক্রম্যতন্ত্রে কিছু কোষ আছে যাদেরকে বলা হয় এপিসি, অর্থাৎ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আগের ভিডিওতে বলেছিলাম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ফুল ফর্ম লিখে রাখতে পারো। এর উদাহরণ হবে ম্যাক্রোফাজ আর ডেনড্রিটিক কোষ। ম্যাক্রোফাজ আমি লিখে দিচ্ছি, ম্যাক্রোফাজ আর ডেনড্রিটিক কোষ, ডেনড্রিটিক সেল। এই দুই রকম হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এরা কি করবে? এই যে জীবাণুটা শরীরের ভেতরে ঢুকলো, ধরো কোনো ভাইরাস, তো ম্যাক্রোফাজ বা যাবে, এরা গিয়ে ওই ভাইরাসটাকে ফ্যাগোসাইটিক পদ্ধতিতে গিলে খেয়ে নেবে। গিলে খেয়ে নেওয়ার পর ওই ভাইরাসে যে অ্যান্টিজেনটা আছে সেটাকে ম্যাক্রোফাজ কি করবে? তার রিসেপ্টারের মাধ্যমে তুলে ধরবে। আগের ভিডিওতে খুব ডিটেলে আলোচনা করেছিলাম, যারা আগের ভিডিও মনোযোগ সহকারে দেখেছিল আশা করছি মনে আছে। সেই কোষ ভিত্তিক অনাক্রম্যতাতে বলেছিলাম যে ম্যাক্রোফাজ ওর যে রিসেপ্টার, সেই রিসেপ্টারে ওই অ্যান্টিজেনটাকে তুলে ধরবে। কার কাছে? হেল্পার টি কোষের কাছে, হেল্পার টি সেলের কাছে, এবং শুরু হয়ে যাবে কোষ ভিত্তিক অনাক্রম্যতা। বারবার ওই জন্য বলছি, যদি না বুঝতে পারো আগের ভিডিওটা আগে গিয়ে দেখে নাও, লিঙ্ক দিয়ে দেবো, তো ওটা গিয়ে দেখে নাও আগে, তারপর এটাতে আসবে, ঠিক আছে? তো সেই এইভাবে যে প্রসেসটা হলো অ্যান্টিজেনটার, মানে ম্যাক্রোফাজ গেল, গিয়ে খেলো, তারপর তার রিসেপ্টারে তুলে ধরলো টি লিম্ফোসাইটের কাছে, এবং ওই রিসেপ্টারটা আবার এমএইচসি ক্লাস 2, কি রিসেপ্টার? এমএইচসি ক্লাস
টু, আগের ভিডিওতেও বলেছিলাম MHC ক্লাস 2 রিসেপ্টর। তো এই যে প্রসেসটা হলো, এটা টোটালটা হলো কোষের বাইরে, এই জন্য এটা এক্সোজিনাস অ্যান্টিজেন। আর এন্ডোজিনাসের ক্ষেত্রে কি হয়, এখানে অ্যান্টিজেনটা তৈরি তো হচ্ছে কোষের ভিতরেই। ধরো কোনো একটা কোষ আছে, যেই কোষটা অলরেডি ইনফেক্টেড ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা। এবার তোমরা বলবে যে সেই ভাইরাসটা তো বাইরে থেকেই এসেছিল কোনো না কোনো সময়, হতে পারে বাইরে থেকে এসেছিল, তো সেই ভাইরাসটা যখন প্রথম বাইরে থেকে এসেছিল তখন এক্সোজিনাস বলতে পারি। কিন্তু এমনটা নয় যে সব সময় ভাইরাস বা ব্যাকটেরিয়া বাইরে থেকেই আসতে হবে। একটা ইন্টারেস্টিং কথা বলি শোনো, আমাদের মনে হয় আমরা বোধহয় একটা সিঙ্গেল জীব, একটা প্রাণী। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, আমরা মানুষরা একটা মিথজীবী সম্পর্কে আছি, একটা সিম্বায়োটিক সম্পর্কে আছি। কাদের সাথে? বিভিন্ন অণুজীবীদের সাথে, স্পেশালি তো ব্যাকটেরিয়া। আমাদের শরীরে হাজার হাজার রকম প্রজাতির ব্যাকটেরিয়া অলরেডি বাস করছে এই মুহূর্তেও এবং সব সময়, যার মধ্যে অনেকে আছে ভালো ব্যাকটেরিয়া, কিছু আছে খারাপ ব্যাকটেরিয়া। এই ভালো খারাপের ব্যালেন্সেই কিন্তু আমাদের শরীরের অনেক কার্যকলাপ নিয়ন্ত্রিত হয়ে থাকে। এদেরকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই ব্যাকটেরিয়ারা আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ। তো ধরো আমি বললাম, এবং সিমিলারলি আমাদের শরীরের বিভিন্ন কোষে ভাইরাসও থাকে, অলরেডি আগে থেকেই থাকে ভাইরাস, বিভিন্ন প্রজাতির বসবাস করছে, ঠিক আছে। তো আমি বললাম ধরো কোনো একটা কোষে কোনো একটা ভাইরাস আগে থেকে আছে ইনফেক্ট করে, এবং সেই ভাইরাসটা কোনো অ্যান্টিজেন তৈরি করছে। তখন কি করবে, আমাদের ওই যে কোষটা যার ভিতরে ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াটা আছে, সেই কোষটা ওই অ্যান্টিজেনটাকে ওই রিসেপ্টারে তুলে ধরবে। ইনফেক্টেড কোষটা, যে ইনফেকশনে ভুগছে, সেই কোষটা ওই রিসেপ্টারের মাধ্যমে তুলে ধরবে। বোঝা গেল? এবং ও ক্ষেত্রে তাহলে আমি এন্ডোজিনাসের ক্ষেত্রে বলতে পারি যে আক্রান্ত কোষ, সেই আক্রান্ত কোষ তাতে আছে MHC ক্লাস 1 রিসেপ্টর। এখানে ক্লাস 2 ছিল, এখানে ক্লাস 1 রিসেপ্টর, MHC ক্লাস 1 রিসেপ্টর। এই রিসেপ্টরগুলো আমাদের শরীরের প্রায় সব কটা নিউক্লিয়াস যুক্ত কোষেতেই উপস্থিত থাকে। কেবলমাত্র বলতে পারো আরবিসি বা লোহিত রক্তকণিকাতে এই রিসেপ্টরগুলো নেই, বাকি মোটামুটি সব রিসেপ্টরই সব কোষেতেই এই রিসেপ্টরটা আছে। তো যখন এই আক্রান্ত কোষের ভিতরে অ্যান্টিজেন তৈরি হচ্ছে, তখন ওই কোষটা এই রিসেপ্টরের মাধ্যমে সেই অ্যান্টিজেনটাকে বাইরে তুলে ধরবে, এবং সঙ্গে সঙ্গে সাইটোটক্সিক টি সেল আসবে এবং ওই কোষটাকেই মেরে দেবে। মানে ওই ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত যে কোষটা, যেটা ক্ষতি করছে আমাদের শরীরের, ওই কোষ সমেত পুরোটাকে মেরে দেবে। কারণ আমাদের কোষটাও তাহলে মরে গেল, তার সাথে সাথে ওর ভিতরে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বাসা বেঁধেছিল ওরাও মরে গেল। বোঝা গেল? তো এক্ষেত্রে অ্যান্টিজেনটা তৈরিও হলো কোষের ভিতরে, অ্যান্টিজেনটাকে প্রসেসও করা হলো কোষেরই ভিতরে, সেই জন্য এটা হলো এন্ডোজিনাস অ্যান্টিজেন। তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি এখানে বলে দিলাম। আর একবার আমি রিপিট দিচ্ছি, পার্থক্য করে নাও। এক্সোজিনাস অ্যান্টিজেন শরীরের বাইরে থেকে ভিতরে প্রবেশ করে, এন্ডোজিনাস অ্যান্টিজেন আমাদের শরীরের কোষের ভিতরেই তৈরি হয়, এবং সেই কোষটা কোনো জীবাণু আক্রান্ত কোষ, ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রান্ত কোষ, তার ভিতরে তৈরি হয়। এক্সোজিনাস অ্যান্টিজেনের প্রসেসিংটা হয় কোষের বাইরে। কাদের দ্বারা হয়? এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এদের দ্বারা। এরা কি করে না, এরা MHC ক্লাস 2 রিসেপ্টরের মাধ্যমে সেই অ্যান্টিজেনটাকে হেল্পার টি কোষের কাছে তুলে ধরে। কার কাছে তুলে ধরে? হেল্পার টি কোষের কাছে তুলে ধরে। কিন্তু এন্ডোজিনাস অ্যান্টিজেন যেটা কোষের ভিতরে তৈরি হচ্ছে, সেটা ওই আক্রান্ত কোষটা নিজেই তার MHC ক্লাস 1, এখানে 2, এখানে 1 রিসেপ্টরের মাধ্যমে তুলে ধরে। কার কাছে তুলে ধরে? সাইটোটক্সিক টি সেল বা কিলার টি সেল। আর আগের ভিডিওতে বলেছিলাম কিলার টি সেলের কি কাজ? মেরে ফেলা, ডাইরেক্ট মেরে দেবে। ও আসবে ওই কোষগুলোকেই মেরে দেবে, যাতে আমাদের আক্রান্ত কোষটাও মরে, জীবাণুগুলোও মরে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এই দুটো অ্যান্টিজেন। এবারে আসো অটো অ্যান্টিজেন, ভেরি ইম্পর্টেন্ট। অটো অ্যান্টিজেন মানে দেখো, আমাদের শরীরের ভিতরে আমাদের নিজেদের কোষ বা কলা দ্বারা এমন কিছু প্রোটিন উৎপন্ন হয়, বিভিন্ন রকমের প্রোটিন উৎপন্ন হয়। কিছু পার্টিকুলার হেলথ কন্ডিশনে কোনো ব্যক্তির ক্ষেত্রে কি হয়, পার্টিকুলার কোনো
প্রোটিনকে আমাদের অনাক্রম্যতন্ত্র অ্যান্টিজেন হিসাবে ভাবে আর তার বিরুদ্ধে আক্রমণ করতে শুরু করে দেয়। মানে ভাবো, আমাদের নিজেদেরই কোষ বা নিজেদেরই কলা দ্বারা তৈরি একটা প্রোটিন, যেটা অ্যান্টিজেন নয়, ও আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু আমাদের ইমিউনিটি ওকে অ্যান্টিজেন হিসাবে ভুল ভাবছে, ওকে অ্যান্টিজেন ভেবে ফেলেছে এবং ভেবে ওর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। তাহলে ক্ষতিটা কার হবে? আমাদেরই তো হবে, কারণ ওই কোষগুলো কার? আমাদের নিজেদেরই কোষ, কোনো জীবাণু আক্রান্ত কোষ নয়, নর্মাল কোষ, এবং ওরা নর্মাল প্রোটিনও বানাচ্ছে। তো ওই কোষগুলোকে মারতে শুরু করলে ক্ষতিটা ওই ব্যক্তির নিজেরই শরীরের হবে এবং সৃষ্টি হবে অটো ইমিউন ডিজিজ। ভেরি ইম্পর্টেন্ট কথা একটা বলে দিলাম, আমি ওপরের দিকে স্টার দিয়ে লিখে রাখছি, অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ খুবই মারাত্মক রোগ, যেক্ষেত্রে নিজেরই ইমিউনিটি নিজেকেই ভেতরে ভেতরে শেষ করতে থাকে। এক্সাম্পল কি হবে, উদাহরণ কি হবে? উদাহরণটা কোথায় লিখবো? ধরো আমি এখানটাতেই লিখে দিচ্ছি এখন, তারপর আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? টাইপ 1 ডায়াবেটিস, তোমরা যারা খাতায় লিখবে লিখে নিতে পারো, টাইপ 1 ডায়াবেটিস, ডায়াবেটিস, ওকে, ছোট ছোট করে লিখে দিলাম, টাইপ 1 ডায়াবেটিস। এছাড়া আর কি হবে? এছাড়া হবে, এখানটা লিখছি রিউমাটয়েড আর্থরাইটিস, রিউমাটয়েড আর্থরাইটিস, আর্থরাইটিস। ছোট্ট করে একটু বলে দিই, টাইপ 1 ডায়াবেটিসে যেমন কি হয়, দেখো আমাদের পেটে অগ্নাশয় আছে, অগ্নাশয়ের বিটা কোষ থেকে তৈরি হয় ইনসুলিন হরমোন। এখন এই রোগে কি হয়, ওই ব্যক্তির অনাক্রম্যতা বা ইমিউনিটি ইনসুলিনকে অ্যান্টিজেন ভাবে। ইনসুলিন তো একটা প্রোটিন, ওকে অ্যান্টিজেন ভেবে বসে এবং ওর বিরুদ্ধে ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। হলে কি হবে? ইমিউন সিস্টেম অগ্নাশয়ের বিটা কোষগুলোকে অ্যাটাক করবে, ফলে বিটা কোষগুলো ধ্বংস হতে থাকবে এবং ইনসুলিন তৈরি কমে যাবে। যার ফলে ইনসুলিন কমে গেলে কি হবে? রক্তে গ্লুকোজ বেড়ে যাবে, যেটাকে আমরা বলি সুগার বা ডায়াবেটিস, মধুমেহ রোগ। তো এর ফলে হবে টাইপ 1 ডায়াবেটিস। আর একটা কি বললাম, রিউমাটয়েড আর্থরাইটিস। এক্ষেত্রে কি হবে, আমাদের জয়েন্টে, বিভিন্ন জয়েন্টে যে কোলাজেন প্রোটিন আছে, সেই কোলাজেন প্রোটিনটাকে ইমিউন সিস্টেম অ্যান্টিজেন হিসাবে তার বিরুদ্ধে অ্যাটাক করতে শুরু করে দেবে। যার ফলে কি হবে, আমাদের জয়েন্টগুলো ড্যামেজ হবে, সেখানে ফুলে উঠবে এবং যন্ত্রণা হবে প্রচণ্ড। এটা হলো রিউমাটয়েড আর্থরাইটিস। তাহলে এই অ্যান্টিজেনগুলো, যেগুলোকে আমাদের ইমিউন সিস্টেম ভুলবশত অ্যান্টিজেন ভেবে বসেছে, সেইগুলো হলো অটো অ্যান্টিজেন, মানে নিজেরই অ্যান্টিজেন, আসলে অ্যান্টিজেন নয়, ইমিউন সিস্টেমের ভুলভ্রান্তি ওটা। এটা মেনলি জেনেটিক্যাল কারণে হতে পারে, কোনো ব্যক্তির জেনেটিক্যাল কারণে জন্মগতভাবেই অটো ইমিউন ডিজিজ থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি এখানটা মুছে দিচ্ছি তাহলে। নেক্সট এবার দেখো আমরা অ্যান্টিবডিতে আসছি, তাই তো? অ্যান্টিবডিতে আসছি, অ্যান্টিজেনের প্রকারভেদ হলো। এখন অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হলো ওই যে অ্যান্টিজেনগুলো যারা আমাদের শরীরের ভেতরে ঢুকছে, তাদের বিরুদ্ধে আমাদের অনাক্রম্যতা এই অস্ত্রগুলোকে বানায়। এই অ্যান্টিবডিগুলো মূলত প্রোটিন প্রকৃতির হয়। তাহলে আমি এখানে বলছি অ্যান্টিবডির কথা, অ্যান্টিবডি। এই অ্যান্টিবডির অপর নাম কি? অ্যান্টিবডির অপর নাম হলো ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে? ইমিউনোগ্লোবিউলিন হলো অ্যান্টিবডির অপর নাম। এই অ্যান্টিবডিগুলো কীরকম হয়? এই অ্যান্টিবডিগুলোর রাসায়নিক প্রকৃতি কীরকম না, গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে? গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ এই অ্যান্টিবডিগুলো কীরকম হয় না, গ্লাইকোপ্রোটিন হয়। গ্লাইকোপ্রোটিন মানে কি? এমন প্রোটিন যাতে কার্বোহাইড্রেটও অল্প স্বল্প আছে। কার্বোহাইড্রেট, গ্লাইকো মানে কার্বোহাইড্রেট, প্রোটিন মানে প্রোটিন, বেশি পরিমাণে প্রোটিন তার সাথে অল্প কার্বোহাইড্রেট মিলে তৈরি হয় গ্লাইকোপ্রোটিন। এই টাইপের প্রোটিন দিয়ে তৈরি হয়েছে আমাদের অ্যান্টিবডি। অ্যান্টিবডি কে বানায়? যারা ভিডিও দেখেছো বলো, অ্যান্টিবডি কে বানায়? অ্যান্টিবডি বানায় হলো বি লিম্ফোসাইট, তাই তো? বি লিম্ফোসাইট, লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট থেকে কি তৈরি হয়? প্লাজমা সেল, প্লাজমা সেল, এবং এই প্লাজমা সেলগুলো বানায় অ্যান্টিবডি।
তাই তো? এই পর্যন্ত মনে আছে নিশ্চয়ই। সেই রসভিত্তিক অনাক্রম্যতাতে বলেছিলাম যে বি লিম্ফোসাইটে আছে, বি লিম্ফোসাইট বিভাজিত হয়ে তৈরি করবে প্লাজমা কোষ, আর প্লাজমা কোষ থেকেই তৈরি হবে এই অ্যান্টিবডিগুলো। ঠিক আছে, এখন এই অ্যান্টিবডির গঠনেতে আমরা আসব। গঠনটা ভেরি ইম্পর্টেন্ট, একটা 5 নম্বরের কোশ্চেনে তোমাদের আসতে পারে। দেখো এইদিকে আমি গঠন এঁকে রেখেছি একটা রাফ মতো, ছবির দিকে ভালোভাবে তাকাও। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কালো রঙের দুটো চেন, কালো রঙের দুটো চেন আর লাল রঙের দুটো চেন। কালো রঙের যে দুটো বড় বড় চেন ওদেরকে বলা হয় এইচ চেন বা হেভি চেন। সো এইচ দিয়ে কি, এইচ দিয়ে হলো হেভি বা ভারী, তাহলে ভারী শৃঙ্খল এবং হালকা শৃঙ্খল। লাল দুটো হলো হালকা শৃঙ্খল বা লাইট চেন, এল চেন। তাহলে এইচ ফর হেভি, এল ফর লাইট, হালকা শৃঙ্খল, ভারী শৃঙ্খল। ওকে, কি শৃঙ্খল এগুলো? এগুলো হলো পেপটাইড শৃঙ্খল। এগুলো কি? এগুলো হলো আমাদের পেপটাইড শৃঙ্খল, পেপটাইড শৃঙ্খল। পেপটাইড শৃঙ্খল কি দিয়ে তৈরি? পেপটাইড শৃঙ্খল তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে, তাই তো? অ্যামিনো অ্যাসিড দিয়ে এই পেপটাইড শৃঙ্খলই তো প্রোটিন বানায়। যাদের বায়োকেমিস্ট্রির বেসিক্সে গন্ডগোল আছে তাদের এই জায়গাটা একটু সমস্যা হতে পারে। মনে করে দেখো, তোমাদের একটা চ্যাপ্টার ছিল যেখানে তোমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড এগুলো পড়েছিলে। তো তারই মধ্যে যে প্রোটিন যখন পড়েছিলে, মনে করে দেখো প্রোটিন কিভাবে তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে তো তৈরি হয়। তো অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে যে চেন তৈরি হয় সেই চেনটাকে আমরা কি বলি? পেপটাইড শৃঙ্খল। তো এইগুলো এক একটা পেপটাইড শৃঙ্খল। তাহলে আমাকে যদি বলে অ্যান্টিবডিতে টোটাল কটা পেপটাইড শৃঙ্খল আছে, আমরা বলবো অ্যান্টিবডিতে টোটাল 1 2 3 4 চারটে পেপটাইড শৃঙ্খল আছে। চারটে পেপটাইড শৃঙ্খলের মধ্যে দুটো বড় বড় এবং দুটো ছোট ছোট। বড় দুটোকে আমরা বলবো হেভি চেন, ছোট দুটোকে আমরা বলবো লাইট চেন। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, আর কি অ্যান্টিবডির গঠনে আমরা দেখতে পাচ্ছি? এই যে চেনগুলো, এই চেনগুলো দেখো কিছু বন্ডের মাধ্যমে জোড়া আছে। যেমন এখানে দেখো এই ভারী চেন দুটো এস ড্যাশ এস, এরকম এস ড্যাশ এস, এখানেও দেখো এস ড্যাশ এস, এরকম দুটো বন্ধন দ্বারা যুক্ত আছে। এই বন্ধনগুলোকে আমরা বলি ডাই সালফাইড বন্ড। ডাই মানে দুটো, সালফাইড সালফার থেকে এসেছে, এখানে দেখো সালফার আমরা দেখতে পাচ্ছি। তো এই দুটো সালফার দ্বারা এই যে বন্ড এটা গঠিত হয়েছে এটাকে বলে ডাই সালফাইড ব্রিজ বা ডাই সালফাইড বন্ড। তো আমাদের দুটো ভারী চেনের মাঝখানে কটা ডাই সালফাইড বন্ড আছে? দুটো। আর একটা হালকা চেন আর একটা ভারী চেনের মাঝখানে একটা। তাহলে আমাকে যদি বলে যে এই যে ডাই সালফাইড বন্ধন, আমি এখানটায় লিখছি ডাই সালফাইড বন্ড, এর সংখ্যা কত? এর সংখ্যা আমি দেখতে পাচ্ছি টোটাল 4টে। এখানে দুটো, এখানে দুটো, চারটের মধ্যে দুটো কোথায় আছে? দুটো ভারী চেনের মাঝখানে। দুটো ভারী চেন যুক্ত হয়েছে দুটো ডাইসালফাইড বন্ড দিয়ে। আর একটা ভারী চেন আর একটা হালকা চেন যুক্ত হয়েছে একটা ডাইসালফাইড বন্ড দিয়ে। তাহলে এখানে একটা ডাইসালফাইড বন্ড, এখানে একটা ডাইসালফাইড বন্ড, এখানে দুটো, তাহলে হলো টোটাল 4টে ডাইসালফাইড বন্ড। ক্লিয়ার হয়েছে? এবার আর কি বোঝার আছে এখানে? এই দেখো ভি অঞ্চল আর সি অঞ্চল। ভি অঞ্চল সি অঞ্চলকে আমি এখানে সাইডে লিখে রেখেছি, দেখো ভি ফর ভেরিয়েবল, সি ফর কনস্ট্যান্ট। ভেরিয়েবল মানে এমন যেটা পাল্টায়, পরিবর্তনশীল। তো এই অঞ্চলটাকে আমরা বলতে পারি পরিবর্তনশীল অঞ্চল। আর কনস্ট্যান্ট মানে হলো ধ্রুবক, যেটা পাল্টায় না, সেম থাকে। তাহলে এটা হলো অপরিবর্তনশীল অঞ্চল বা ধ্রুবক অঞ্চল। কেন এমন? না, এই যে অ্যান্টিবডির ওপরের পোর্শনটা, এই যে অ্যান্টিবডির ওপরের এতটা পোর্শন ছোট্ট করেই দেখিয়েছে, এর থেকে বড়ও হতে পারে। ওপরের এই যে পোর্শনটা এটা বিভিন্ন রকমের হতে পারে। এটা বিভিন্ন অ্যান্টিবডিতে বিভিন্ন আকার আকৃতির হতে পারে এবং তারা আলাদা আলাদা অ্যান্টিজেনের সাথে খাপ খায়। যেমন তালা আর চাবি খাপ খায়, ঠিক সেরকমই। তো এই অঞ্চলটা যেহেতু চেঞ্জ হয় বা আলাদা আলাদা হয়, পাল্টায়, তাই ওই অঞ্চলটাকে আমরা বলি ভেরিয়েবল অঞ্চল বা পরিবর্তনশীল অঞ্চল। কিন্তু নিচের এই অঞ্চলটা হুবহু সেম থাকে সব অ্যান্টিবডিতে। নিচের অঞ্চলটা, নিচের এই এখান থেকে এতটা, এই অঞ্চলটা সেম থাকে। ওই জন্য এই অঞ্চলটাকে বলা হয় কনস্ট্যান্ট অঞ্চল বা অপরিবর্তনশীল অঞ্চল। আরেকবার বুঝবো ওটা যখন আমরা অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যুক্ত কিভাবে হয় সেটা দেখবো, তখন আরেকবার বলবো ওটাই, তাই টেনশন নেই।
তো এই হলো অ্যান্টিবডির গঠন। এখন দেখো আচ্ছা ওটাই আগে বলে দিই, তারপর আমি প্রকারভেদে আসবো না হয়। আমি তাহলে আগে ওটাই বলে দিই যে অ্যান্টিবডি আর অ্যান্টিজেন কিভাবে যুক্ত হচ্ছে। আমি এখানটা মুছছি। ধরো এইখানে আমি একটা অ্যান্টিজেন করছি, ধরো এই হলো একটা অ্যান্টিজেন, এটা একটা কোনো জীবাণু ভাবতে পারো তোমরা। এই জীবাণুতে একাধিক রকমের অ্যান্টিজেন আছে। ধরো এই একটা অ্যান্টিজেন করলাম আমি, এটা একটা অ্যান্টিজেন। তারপর ধরো আমি এরকম একটা শেপ করলাম, এটা একটা অ্যান্টিজেন। তারপরে ধরো আরও বিভিন্ন রকমের হতে পারে, এরকম স্ট্রেট হতে পারে, ধরো এটা একটা অ্যান্টিজেন। মানে আমি বলতে চাইছি কোনো একটা পদার্থতে একটাই অ্যান্টিজেন থাকবে এর কোনো মানে নেই। যেমন ধরো বাইরে থেকে কোনো একটা পদার্থ ভেতরে প্রবেশ করলো, সেটা প্রোটিন হতে পারে, সেটা নিউক্লিক অ্যাসিড হতে পারে, সেটা গ্লাইকোপ্রোটিন হতে পারে, ফসফোলিপিড হতে পারে, অনেক রকমের কিছু হতে পারে। ধরো তাতে এই এত রকমের অ্যান্টিজেন আছে। অ্যান্টিজেন হতে গেলে একটা কথা অবশ্যই হতে হবে, আমার বলা হলো নি তখন, সেটা হলো আণবিক ভর। আণবিক ভর বা মলিকিউলার ওয়েট, কেমিস্ট্রিতে পড়েছো তোমরা। আণবিক ভর বা মলিকিউলার ওয়েট এটা অবশ্যই না 10,000 ডাল্টনের বেশি হতে হবে। 10,000 ডাল্টন মিনিমাম, তার থেকে বেশি হতে হবে। তো গ্রেটার দেন 10,000 ডাল্টন, এতর বেশি, এটা গ্রেটার দেন, হ্যাঁ, এতর বেশি যে আণবিক ভর বিশিষ্ট পদার্থগুলো, সেইগুলোকেই আমাদের ইমিউন সিস্টেম অ্যান্টিজেন রূপে ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, যাই হোক, তো এখানে আমি যেটা বলছিলাম, ফিরে এসো, যে এই ধরো একটা বাইরে থেকে প্রবেশ করা পদার্থ যার সারফেসে এই 3 রকমের অ্যান্টিজেন আছে। ধরো এই জায়গাটায় একটা অ্যান্টিবডি এসে যুক্ত হলো, সেটার আকার কি রকম হবে? এটা যদি এরকম হয়, সেটার আকার ধরো এই রকম হবে। এই যে ওয়াই আকারের, ওয়াই আকৃতি বিশিষ্ট অ্যান্টিবডির আকার ওয়াই আকৃতি বিশিষ্ট হয়। এক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে অ্যান্টিজেনটা আছে আর এই যে অ্যান্টিবডিটা আছে, এরা দুজন একে অপরের সাথে খাপ খেয়ে গেছে। সেই রকমই শেপ, অ্যান্টিবডির যে অগ্রভাগটা সেই রকমই আকৃতির। মানে অ্যান্টিবডি আর অ্যান্টিজেন যে সবসময় যুক্ত হয়, সেটা কাইন্ড অফ একটা তালা আর চাবি যেরকমভাবে যুক্ত হয় সেরকম। মানে বাকি হোল পার্টটা তো একই থাকে। ধরো একটা চাবিকাঠি আছে, চাবিকাঠির যে নিচের দিকটা, চাবির যে নিচের দিকটা, সেটা ম্যাটার করে না। সেটা জেনারেলি একই হোক আলাদা হোক কোনো যায় আসে না, লম্বা হোক গোল হোক কিছু যায় আসে না। কিন্তু চাবির যে উপরের দিকটা, যেটা খাঁজ কাটা থাকে, যেটা তালার ভেতরে প্রবেশ করে, এবং তালার ভেতরে যে খাঁজগুলো কাটা থাকে যাতে ওই চাবিটা ম্যাচ খেয়ে তালাটাকে খুলতে পারে, ওই দুটো ম্যাটার করে। ওই দুটো অঞ্চলই হলো ঠিক এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডির অগ্রভাগটা। এই পিছন দিকটা ম্যাটার করে না, ম্যাটার করে অ্যান্টিবডির এই অগ্রভাগটা, যেটা বিভিন্ন আকারের হয়ে থাকে, যেটাকে আমি এখানে কি বললাম, ভি অঞ্চল বা ভেরিয়েবল অঞ্চল। এই ভেরিয়েবল অঞ্চলটাই ওই অ্যান্টিজেনের সাথে খাপ খেলে তবেই যুক্ত হবে। তার মানে এখানে ধরো এই যে অ্যান্টিজেনটা আছে যার মাথাটা এরকম গোল টাইপের, তো এর জন্য অন্য রকমের অ্যান্টিবডি আছে যার মাথাটা ওর সাথে এরকমভাবে খাপ খেয়ে যাবে। বুঝতে পেরেছো? এখন এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, এই যে অ্যান্টিজেনটা যেই অংশটা অ্যান্টিবডির সাথে যুক্ত হলো, সেই অংশটাকে আমরা বলি এপিটোপ। কি বলি? এপিটোপ। ঠিক আছে, আর এই যে অ্যান্টিবডির যে অংশটা যেটা অ্যান্টিজেনের সাথে যুক্ত হলো, সেটাকে আমরা বলি প্যারাটোপ। তো ওটা হলো এপিটোপ আর এটা হলো প্যারাটোপ। এটা অ্যান্টিবডি, ঠিক আছে, এটা অ্যান্টিবডি আর এটা অ্যান্টিজেন। তাহলে ভালো করে বোঝো কি বললাম। অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন একটা নির্দিষ্ট অ্যান্টিবডির সাথে যুক্ত হয়, কারণ প্রত্যেকটা অ্যান্টিবডির এই ওপরের অঞ্চলটা আলাদা আলাদা হয়, অ্যান্টিজেনের সাপেক্ষে খাপ খেয়ে ওটা যুক্ত হয়। অ্যান্টিজেনের যে অংশটা যুক্ত হলো ওটাকে বলবো এপিটোপ, আর অ্যান্টিবডির যে অঞ্চলটা যুক্ত হলো ওটাকে বলবো প্যারাটোপ। সো এই যে ভি অঞ্চলটা ওটাই হলো অ্যান্টিবডির প্যারাটোপ অঞ্চল, যেটা অ্যান্টিজেনের সাথে যুক্ত হবে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? আচ্ছা, এইভাবে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে বা একে অপরের সাথে যুক্ত হয়।
নেক্সট এরপর দেখো আমরা অ্যান্টিবডির প্রকারভেদ করব, কারণ গঠন হয়ে গেল, কিভাবে যুক্ত হয় সেটাও বুঝলাম, এবার আসছি প্রকারভেদে এবং প্রকারভেদের প্রত্যেকটা অ্যান্টিবডি সম্পর্কে কিছু জানবো। আচ্ছা, এখানে আমি নিচে অ্যান্টিবডির প্রকারভেদ করে রেখেছি। এখন অ্যান্টিবডির প্রকারভেদ কিসের ভিত্তিতে হয়ে থাকে এটা ইম্পর্টেন্ট কথা। অ্যান্টিবডিতে কি বললাম, এল চেন থাকে আর এইচ চেন থাকে। এই যে হেভি চেন, HEAVY হেভি চেন বা ভারী পেপটাইড শৃঙ্খল, ভারী শৃঙ্খল যেটা আছে, এই ভারী শৃঙ্খলটার আকারের ওপর ভিত্তি করে, এর আকারের ওপর ভিত্তি করে অ্যান্টিবডি টোটাল 5 রকমের হয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট কথা কি বললাম দেখো, আমি বললাম যে অ্যান্টিবডিতে টোটাল কটা পেপটাইড শৃঙ্খল আছে? টোটাল 1 2 3 4, 4টে পেপটাইড চেন আছে, হ্যাঁ কি না? 4টে পেপটাইড চেন। তাহলে একটা অ্যান্টিবডিতে 4টে পেপটাইড চেন আছে। এই 4টে পেপটাইড চেনের মধ্যে আমার দুটো হলো এইচ চেন আর দুটো হলো এল চেন। মানে আমি বলতে পারি H2L2, এটা শর্টে আমরা মনে রাখতে পারি। H2L2 মানে হেভি চেন দুটো, লাইট চেন দুটো। এই যে হেভি চেন আছে এইগুলো টোটাল 5 রকমের হয়ে থাকে। এই হেভি চেনগুলোর আকার টোটাল 5 রকমের হয়ে থাকে। এই হেভি চেনগুলো কি কি? এই হেভি চেনগুলো বা ভারী শৃঙ্খলগুলো এইগুলো: গামা, আলফা, মিউ বা নিউ, ডেল্টা, এপসাইনল। কি বললাম? এটাকে বললাম গামা, আমি লিখেই দিচ্ছি গামা। এটাকে বললাম আলফা, এটাকে বললাম নিউ বা মিউ, এটাকে বললাম ডেল্টা, আর এটাকে বললাম এপসাইনল। এগুলো চিহ্নগুলোর নাম, গ্রিক চিহ্ন। তো এই চিহ্নগুলোর নাম আলফা, বিটা, গামা, এগুলো তো তোমরা শুনেইছো, বাকিগুলো হয়তো শুনুনি, দেখে নাও। তো এই যে গামা শৃঙ্খল, গামা কি হেভি চেনটার নাম, বারবার বলছি এগুলো কি, এগুলো ওই ভারী শৃঙ্খলটার নাম। তো এমন অ্যান্টিবডি যাতে যে ভারী শৃঙ্খলটা সেটা হলো গামা, তাকে আমরা বলবো IgG। এমন অ্যান্টিবডি যাতে ভারী শৃঙ্খলটা আলফা, তাকে বলবো IgA। এমন অ্যান্টিবডি যাতে ভারী শৃঙ্খলটা মিউ, তাকে আমরা বলবো IgM। বুঝতে পেরেছো? তাহলে ভারী শৃঙ্খলের এই যে 5টা টাইপ, কোন অ্যান্টিবডিতে কোন ভারী শৃঙ্খল আছে তার উপর ভিত্তি করে অ্যান্টিবডি 5 রকমের: IgG, IgA, IgM, IgD, IgE। এই 5 রকমের অ্যান্টিবডি তোমাদেরকে মনে রাখতে হবে। সব থেকে বেশি কোন অ্যান্টিবডিটা পাওয়া যায়? সব থেকে বেশি পাওয়া যায় IgG, প্রায় 80%। IgA তারপর 10 to 15%, IgM 5 to 10%, এটা 1%, আর IgE সব থেকে পরিমাণে কম থাকে, 1%-এরও কম, আর সব থেকে বেশি থাকে IgG। এরপর এই অ্যান্টিবডিগুলো সম্পর্কে আমরা অল্প স্বল্প তথ্য জেনে নেব। আমি এগুলো সব মুছে দিলাম। ধরো আমি বললাম এক নম্বরে IgG। শুনবে ভালো করে, এই যে অ্যান্টিবডিটা আছে, এই অ্যান্টিবডিটা হলো সবচেয়ে ছোট অ্যান্টিবডি। তাহলে এই যে 5টা অ্যান্টিবডি বললাম, এদের মধ্যে সবচেয়ে ছোট অ্যান্টিবডি হলো IgG, এবং এ হলো মোনোভ্যালেন্ট বা মোনোমেরিক। কিরকম? এই রকম দেখতে, নর্মাল ওয়াই আকৃতি, এই নর্মাল যে ওয়াই আকৃতির অ্যান্টিবডি, এটাই মোনোমার বা মোনোভ্যালেন্ট, সিঙ্গেল, মোনো মানে একটা, এই আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। এগুলো কোথায় বেশি পাওয়া যায়? আর এগুলো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের পরীক্ষায় পড়তে পারে, সেটা হলো যেহেতু এই অ্যান্টিজেনটা সব থেকে ছোট, তাই এটাই অ্যান্টিবডি, যেহেতু এই অ্যান্টিবডিটা সবচেয়ে ছোট, তাই এটাই একমাত্র অ্যান্টিবডি যে মায়ের দেহ থেকে শিশুর দেহে যেতে পারে।
ধরো মায়ের পেটে বা মায়ের গর্ভে কোনো সন্তান আছে, তো মায়ের গর্ভ থেকে সন্তানের মধ্যে বিভিন্ন পুষ্টি দ্রব্য, রেচন পদার্থ, জল এইসবের তো আদান প্রদান চলে। যার মাধ্যমে আদান প্রদান হয় তাকে বলে প্লাসেন্টা বা অমরা। অর্থাৎ প্লাসেন্টার মাধ্যমে মায়ের শরীর থেকে খাবার, জল, এই সমস্ত কিছু শিশুর শরীরে পৌঁছে যায়। ঠিক আছে, ঠিক সেরকমই আইজিজি অ্যান্টিবডি এটাও মায়ের প্লাসেন্টাকে ক্রস করে শিশুর দেহে যেতে পারে। তাহলে একমাত্র অ্যান্টিবডি যে মায়ের প্লাসেন্টাকে ক্রস করে শিশুর দেহে যেতে পারে সেটা হলো আইজিজি। তাহলে আমি বললাম প্লাসেন্টা অতিক্রম করে শিশুর দেহে প্রবেশ করতে পারে। ঠিক আছে, প্লাসেন্টা অতিক্রম করে শিশুর দেহে প্রবেশ করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। আর কি, এটা কোথায় উপস্থিত থাকে? আইজিজি কোথায় পাওয়া যায়? আইজিজি সব থেকে বেশি পাওয়া যায় রক্তে, এছাড়া লসিকাতেও দেখতে পাওয়া যায়। অর্থাৎ শরীরের যে তরল পদার্থগুলো আছে, বডি ফ্লুইডসগুলো আছে, সেই ফ্লুইডসে বা তরলেতেই আইজিজি সব থেকে বেশি আছে এবং এটাই সব থেকে বেশি পাওয়া অ্যান্টিবডি, প্রায় 80% অ্যান্টিবডি আইজিজি। ঠিক আছে, নেক্সট আইজিজি এর পর কি আছে? আইজি এ। আচ্ছা, আইজি এ দেখবো এবার আমরা। এটাকে আমি মুছে দিলাম। আইজি এ 2 নম্বর অ্যান্টিবডি। আইজি এ কিরকম? আইজি এ আমি বলবো এটা হলো ডাইভ্যালেন্ট। ঠিক আছে, ডাইভ্যালেন্ট বা ডাইমেরিক। মানে কিরকম দেখতে হবে? এরকম দুটো অ্যান্টিবডি যেন জোড়া আছে মনে হবে, এই দিকে একটা, ঠিক এর পিছন দিকে এইদিকে একটা। দেখো এই দিকে একটা আর এই দিকে একটা, তো এইরকম দুটো অ্যান্টিবডি দুদিকে এরকম ওয়াই আকৃতির যুক্ত থাকে বলে এটাকে বলা হয় ডাইভ্যালেন্ট। আচ্ছা একবার ভেবে দেখো, যদি অ্যান্টিবডি এরকম মোনোভ্যালেন্ট হয়, মানে যদি এরকম সিঙ্গেল হয়, তাহলে প্যারাটোপ কটা? এখানে একটা প্যারাটোপ, এখানে একটা প্যারাটোপ, এই যে এখানে একটা প্যারাটোপ, এখানে একটা প্যারাটোপ, তাহলে নর্মাল অবস্থায় দুটো প্যারাটোপ। তাহলে আগে আমি আইজি পড়ালুম, ওটা তো মোনোমেরিক ছিল বা মোনোভ্যালেন্ট ছিল, ওটাতে প্যারাটোপ কটা ছিল? দুটো। এটা তো ডাইভ্যালেন্ট, তাহলে এদিকে দুটো এদিকে দুটো, তাহলে এর প্যারাটোপ কটা? এর প্যারাটোপ হলো, প্যারাটোপের সংখ্যা 4টে। দেখো এর এই দিকে দুটো প্যারাটোপ, এই যে এইদিকে এখানে একটা প্যারাটোপ, এখানে একটা প্যারাটোপ, এখানে একটা, দুদিকে দুটো দুটো করে 4টে প্যারাটোপ। বুঝতে পেরেছো? আর কি, এই আইজি এটা কোথায় উপস্থিত থাকে? মেনলি আইজি এ উপস্থিত থাকে হচ্ছে যে কোনো আমাদের শরীরের ক্ষরণ বা বডি সিক্রিশন। যেমন কি হতে পারে? ভেরি ইম্পর্টেন্ট, প্রথমেই আসবে কলোস্ট্রাম, তারপরে আসবে লালারস, তারপরে আমি বলবো মিউকাস, আর তারপরে বলবো ঘর্ম। এই যে শরীর থেকে ক্ষরিত পদার্থগুলো, এইগুলোতে আইজি এ উপস্থিত থাকে। কলোস্ট্রাম হলো যে শিশু জন্মানোর পর প্রথম কয়েকদিন যে মাতৃদুগ্ধটা ক্ষরিত হয়, সেটা একটু হলুদাভ বর্ণের হয়, একটু গাঢ় হয়, একটু সান্দ্র বা চ্যাটচ্যাটে হয়। তো ওই দুগ্ধটাকে বা ওই দুধটাকে বলা হয় কলোস্ট্রাম। ওই দুগ্ধেতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে, যাতে শিশু তো এই সবে পৃথিবীতে এসেছে, তো যাতে সে লড়ার মতো ক্ষমতা পায়, প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তাই মাতৃদুগ্ধের মাধ্যমে তার শরীরে অ্যান্টিবডি পৌঁছে যায়, কারণ সে তখন অত ভালোভাবে তার ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়নি। তো তার শরীরে ওই জন্য মা তাকে নিজের অ্যান্টিবডি দিয়ে দেয় কিছু, সেই অ্যান্টিবডিটাকে, সেটা হলো আইজিএ। তাহলে মাতৃদুগ্ধে বা কলোস্ট্রামে কোন অ্যান্টিবডি উপস্থিত থাকে? আইজিএ। এছাড়া শরীরের যে অন্যান্য ক্ষরণ যেমন ঘর্ম, লালারস, মিউকাস, এই সবেতে উপস্থিত থাকে আইজিএ। হলো নেক্সট আছে আইজিএম। তারপরেরটা আমরা করব হচ্ছে আইজিএম। প্রথম পয়েন্টটি হবে আইজিএম এর যে এটা পেন্টাভ্যালেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, পেন্টাভ্যালেন্ট
ভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট বা পেন্টামেরিক, মানে 5খানা যুক্ত থাকবে। কিরকম দেখো, পেন্টাভ্যালেন্ট কিরকম হবে, 1 2 3 4 5, ধরো এই রকম ভাবে যদি যুক্ত থাকে 5টা অ্যান্টিবডি একসাথে, এবং এটাকে 5টা অ্যান্টিবডি বলবো না, কিন্তু এটা হিসাব মতো একটাই অ্যান্টিবডি, কিন্তু পেন্টাভ্যালেন্ট, মানে 5জন যুক্ত হয়ে একা তৈরি হয়েছে। তো এই রকম পেন্টাভ্যালেন্ট অ্যান্টিবডি হলো আইজিএম। তাহলে তোমরা এখান থেকেই বুঝতে পারছো যে এটা সব থেকে বড় অ্যান্টিবডি। আইজিজি যেমন সব থেকে ছোট অ্যান্টিবডি, সেরকমই আইজিএম হলো আমাদের সবচেয়ে বড় অ্যান্টিবডি। ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় অ্যান্টিবডির নাম কি, আইজিএম। এর পরিমাণ এখানে লেখা আছে। আর এটা কিসে উপস্থিত থাকে, এটা মেনলি আমাদের লসিকাতে আর হচ্ছে বি লিম্ফোসাইটের সারফেসে বা তলে উপস্থিত থাকে। তাহলে বি লিম্ফোসাইটের তলে উপস্থিত থাকে, লসিকাতে উপস্থিত থাকে। ঠিক আছে, নেক্সট আমরা করব হচ্ছে আইজিডি হলো আইজিডি খুব কমই থাকে, 1%-এর মতো বা কিছু কিছু ক্ষেত্রে তার থেকেও কম আইজিডি থাকে। এই আইজিডিটা কীরকম, এটাও আমাদের মোনোভ্যালেন্ট, মানে ওই সিঙ্গেল মোনোভ্যালেন্ট, মানে এর ক্ষেত্রে প্যারাটোপ কটা থাকবে, মোনোভ্যালেন্ট মানেই প্যারাটোপ দুটো। আমার সবেতে প্যারাটোপ লেখা হলো, যেমন আগেরটাতে প্যারাটোপ লেখা হলো না, আইজিএম কি বললাম, পেন্টাভ্যালেন্ট, 5টা। তাহলে প্যারাটোপ কটা হবে, 5 দুগুণে 10টা, কারণ একটাতে দুটো, তাহলে 5টাতে কটা, 5 দুগুণে 10টা প্যারাটোপ। এক্ষেত্রে তো মোনো, তার মানে দুটো প্যারাটোপ। ঠিক আছে, আর কি আইজিডি, আর কি বলতে পারি না, আইজিডি কোথায় উপস্থিত থাকে, আইজিডিও উপস্থিত থাকে আমাদের বি লিম্ফোসাইটের তলে, বি লিম্ফোসাইটের সারফেসে উপস্থিত থাকে আইজিডি অ্যান্টিবডি। আর লাস্ট পড়ে রইল আইজিই, এটা আমাদের শরীরে পাওয়া সব থেকে কম অ্যান্টিবডি, এটা পরিমাণে অনেক কম পাওয়া যায়, এবং এরাও হয় মোনোভ্যালেন্ট, মানে এদেরও প্যারাটোপ দুটো। এবং এইগুলো কোথায় পাওয়া যায়, এগুলো পাওয়া যায় মাস্ট কোষ আর বেসোফিল। নামগুলো কি শোনা লাগছে, মাস্ট কোষ আর বেসোফিল, এইগুলো হলো শ্বেত রক্তকণিকা, WBC। আগের ভিডিওতে বলেছিলাম, ছবিটা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দিয়েছিলাম, যে মাস্ট কোষ এবং বেসোফিল, এই কোষগুলোর সারফেসে থাকে আইজিই, এবং এই আইজিই গুলোই অ্যালার্জিক রিয়াকশনের জন্য দায়ী। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে হতে পারে, যে বলতে পারে কোন অ্যান্টিবডি অ্যালার্জির জন্য দায়ী, সেটা হলো আইজিই। এটা এদের তলে উপস্থিত থাকে। যাদের অ্যালার্জি থাকে বা হাইপার সেন্সিটিভিটি থাকে বিভিন্ন জিনিসে, তাদের রক্তে আইজি এর পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকে। যেমন আমার ক্ষেত্রে ধরো, আমার ঠান্ডাতে হাইপার সেন্সিটিভিটি আছে, বা ধোঁয়া বা পরাগরেণু এই টাইপের জিনিসে হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি আছে। তো আমার যখন ব্লাড টেস্ট হয়েছিল তখন আইজিই স্বাভাবিকের থেকে বেশি ছিল। ঠিক আছে, তো অ্যালার্জিক রিয়াকশনের জন্য দায়ী হয়ে গেল। তো অ্যান্টিবডির 5টা প্রকার ভেদও হয়ে গেল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির টপিকটাতে আর কিছু রইল না। অ্যান্টিজেনের যে প্রকারভেদটা আমি বললাম, অতটা তোমাদের বইয়ে নেই, বা এই দিকেও আমি যে ভারী চেনের টাইপসগুলো বললাম ওগুলোও তোমাদের বইয়ে নেই, কিন্তু আমি এগুলো বলে দিলাম যাতে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়, কোনো খামতি না রয়ে যায়। ঠিক আছে, অ্যান্টিবডির গঠনটাও তোমাদের বইয়ে যেমন আছে হুবহু বলেছি, কোনো ভেঙে বলেছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এই পুরো ভিডিওটাতে আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি না হয় তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাও,
জানাও কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা আছে, আমি কমেন্টের জবাব দেবো। আর যেমনটা শুরুতে বললাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইনস্টাগ্রামে যাওয়ার জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তোমাদের জন্য অনেক খেটে এই ভিডিওগুলো বানানো হচ্ছে, তাই একটা লাইক করে দিও। বন্ধুদের সাথেও শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, টাটা।